ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজদারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বর্তমান অর্থনীতিতে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী হাফিজুর রহমান খান, চেয়ারম্যান রানার গ্রুপ। আর বাংলাদেশের যারা আসলে ম্যানুফ্যাকচারিং খাত নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন সে ধরনের ব্যবসায়ীদের একজন নেতাকে আমরা পেয়েছি, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, আনোয়ারুল আলম চৌধুরী। তিনি হচ্ছেন সভাপতি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আমি হাফিজুর রহমান খান, চেয়ারম্যান রানার গ্রুপ, আপনাকে দিয়ে শুরু করব। যেহেতু আপনি লোকাল ব্যবসা নিয়ে কাজ করছেন এবং আপনি নিজেও ম্যানুফ্যাকচারিং করছেন, আসলে বর্তমানে আমরা দেখছি যে একটা বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। এরপর নতুন গভর্নমেন্ট যখন আসলো তখন আসলে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে নতুন সরকার আসলে পরিস্থিতির খানিকটা পরিবর্তন হবে। তার কিছুদিনের মধ্যে আমরা দেখেছি যে ইরানের যুদ্ধটি শুরু হয়েছে। তো এরপরে তো একটা তেলের বড় ধরনের সংকট আমরা দেখতে পাই এবং সেটি আসলে বড় ধরনের সমস্যা তৈরি করে যারা এ ধরনের ম্যানুফ্যাকচারিং খাত নিয়ে কাজ করে। কেমন আছেন আপনারা? আপনার কথার মধ্যেই আপনি বলেছেন যে আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। তো প্রথমে বলবো যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই না, চ্যালেঞ্জের মধ্যে কোনো দিন যেতেই চাই না, আমাদের জীবনে কোনো চ্যালেঞ্জ আসবেই না, এটা কোনো দিন আসলে ভাবিনি আমরা। চ্যালেঞ্জ যেদিনকে ব্যবসা শুরু করেছি সেদিন থেকে চ্যালেঞ্জ আছে এবং আজকেও আছে। চ্যালেঞ্জের ধরন বদল হয়েছে, এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ আসে, কোনোটা পলিটিক্যাল, কোনোটা ইকোনমিক্যাল কিংবা সোশ্যাল, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিয়েই তো আমরা চলছি। তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখন যে বর্তমান সিচুয়েশন তৈরি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, এই জাতীয় কথা বোধহয় আমার বিশ্বাস যে আপনি জানতে চাচ্ছেন। আসলে এই চ্যালেঞ্জের কিছুটা আমাদের জানা, কিছুটা অজানা। অজানা চ্যালেঞ্জগুলো মোর চ্যালেঞ্জিং, আর যেটা জানা সেটার নিয়ে কিছু না কিছু অ্যাকশন নেওয়া যায়। আমি আমাদের একটা এক্সাম্পল দিই। আমরা এই যে ফুয়েল ক্রাইসিস তৈরি হয়েছে, তো যেহেতু আমরা একটা প্রিপারেশন ছিল যে আমরা ইলেকট্রিক ভেহিকেলে মুভ করব, তো আমরা ইলেকট্রিক ভেহিকেলে মুভ করছি এবং আসলে ক্রেতারা এই জ্বালানি চাহিদার অভাবের কারণে ইলেকট্রিক ভেহিকেলের দিকে আসছে। এখন ইলেকট্রিসিটি যে থাকবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। তো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য অলরেডি আমাদের দুইটা টিম কাজ করছে, যে আমার পাওয়ার আমার ভেহিকেল। তারা ছাদের মধ্যে, অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় সোলার প্যানেল লাগাবে এবং ওই সোলার প্যানেল দিয়ে ভেহিকেলগুলো চার্জ হবে। এটা কিন্তু আর এক মাস আগে কেউ ভাবেও নি। তো এই যে ভাবনাটা এনেছে, একটা চ্যালেঞ্জ কিন্তু একটা আবিষ্কারের দিকে কিংবা একটা অ্যাক্টিভিটির দিকে নিয়ে গেছে। তো এইভাবে চ্যালেঞ্জগুলো কোনো না কোনো সলিউশন তো আসবেই, ওয়ে তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এই তৈরি করার জন্যই তো মানব জাতি তৈরি হয়েছে আর কি, চ্যালেঞ্জ মোকাবেলা করে একেবারে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত এসছে। তো চ্যালেঞ্জকে একেবারে সবাই ভয় পেয়ে দূরে চলে যাক, এটা আমি এটার পক্ষে না, বরং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি হোক। আপনার কথা যেটা আমরা বুঝতে পারছি যে চ্যালেঞ্জ অনেক সময় নতুন সম্ভাবনাও তৈরি করে, অনেক অনেক আবিষ্কারও হয়েছে সব চ্যালেঞ্জ দিয়ে। আপনি তো নিজে একজন এক্সপোর্টার, আবার হচ্ছে গিয়ে আপনি নিজেই ম্যানুফ্যাকচারার, আবার বাংলাদেশে যে সকল ম্যানুফ্যাকচারাররা আছে তাদের স্বার্থ নিয়ে আপনি কথা বলেন। বিশেষ করে বিসিআইতে আমরা সবসময় দেখি যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ তুলে ধরেন। তো এখন আসলে যে ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে ব্যবসায়ীরা যাচ্ছে, এখানে আসলে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব? প্রথম যে জিনিসটা বলতে হয় সেটা হলো যে বাংলাদেশের ইকোনমিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, এবং যে যত কথাই বলুক সার্ভিস সেক্টর বা সেক্টর, সার্ভিস সেক্টর আসবে, কিন্তু ম্যানুফ্যাকচারিং যত স্ট্রং হবে সার্ভিস সেক্টর তত স্ট্রং হবে। আমরা যদি আমাদের গ্রোথ রেটগুলো খেয়াল করি, আমরা এগ্রিকালচার সেক্টর যে কন্ট্রিবিউট করে হলো অলমোস্ট লাইক 11.5%। আমাদের ইন্ডাস্ট্রি সেই সেক্টর এখানে দেখা যাচ্ছে যে ইট ইজ অনলি 34.45%, এবং সার্ভিস সেক্টর হলো প্রায় 53%। এখন যতক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রিটা সেক্টরটা স্ট্রং থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যানুফ্যাকচারিংও কিন্তু মানে এই এগ্রিকালচার সেক্টরও কিন্তু আস্তে আস্তে গ্রো করতে পারবে এবং সার্ভিস সেক্টর কিন্তু গ্রো করবে। আমরা এখন কি দেখি, আমরা কিন্তু আমাদের
ইকোনমি স্যাচুরেটেড হয়ে গেছে। আমরা এগ্রিকালচার সেক্টর যদি তাকাই, আমাদের এই পর্যন্ত তারা এনাফ আমার কৃষক ভাই বোনেরা আমাদেরকে দিয়েছে, এবং আমাদের ফার্দার যে গ্রোথ সেটার জন্য কিন্তু এগ্রিকালচার সেক্টর আর রেডি না। তার মানে তাকে অটোমেশনে যেতে হবে। অটোমেশন যাওয়া মানে তাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আবার ঘুরে ফিরে কিন্তু আসতে হবে। ম্যানুফ্যাকচারিং অফ হোয়াট? ম্যানুফ্যাকচারিং অফ মেশিনারি, ম্যানুফ্যাকচারিং অফ ইকুইপমেন্ট, এবং এটার মধ্যে কোনো বিকল্প নাই। তার মানে এটা হলো যে ওর গ্রোথের জন্য কিন্তু এখন ওইখানে লাগবে। আজকে যদি আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথা বলি, ম্যানুফ্যাকচারিং সেক্টর সবচেয়ে বেশি যে কন্ট্রিবিউট করে সেটা হলো আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। খালি আরএমজি এবং গার্মেন্টস সেক্টরকে যদি আমি কনসিডারেশনে আনি, টেক্সটাইলকে আনি, তাহলে দেখা যাবে যে আমাদের 50% এমপ্লয়মেন্ট কিন্তু এই সেক্টর থেকে আসছে, এবং এই সেক্টরটা দেখা যাচ্ছে যে আর ফার্দার গ্রো যতই করুক না কেন, ইকোনমিক্যাল গ্রোথ যদি হয়, এমপ্লয়মেন্ট কিন্তু ক্রিয়েট আর হবে না। বিকজ আমরা আরএমজি সেক্টরে যদি গত 10 বছরে দেখি, আমরা কিন্তু আগেও শুনছি, 10 বছর আগেও কিন্তু শুনতেছিলাম 35 লক্ষ থেকে 40 লক্ষ ওয়ার্কার। আমরা 10 বছর পরে এক্সপোর্ট কিন্তু বেড়ে ডাবল হয়ে গেছে, আর প্রায় $38 বিলিয়ন। 10 বছর আগে ছিল $19 বিলিয়ন, অথচ এমপ্লয়মেন্ট কিন্তু অনলি দেখা যাচ্ছে যে ইট ইজ ওই 35-40 লাখই কিন্তু ঘুরছে। তার মানে এটা কি? এখানে কিন্তু কিছু অটোমেশন আসছে, এবং এখন কিন্তু ফার্দার আর গ্রো করার, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার কোনো স্কোপ নাই। থার্ড যেটা হলো যে আর অন্য কোনো সেক্টর কিন্তু বাংলাদেশে, আরএমজি সেক্টর এক হলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, দ্বিতীয় হলো এক্সপোর্টের মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিং করে, বিকজ 80% অফ দ্য এক্সপোর্ট কামিং ফ্রম আরএমজি সেক্টর। এখন এই সেক্টরগুলো কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। সো বাংলাদেশের যে 3টা পিলার, একটা পিলার হলো রেমিটেন্স ইকোনমি, যেটা ফরেন কারেন্সির জন্য একটা বিরাট, প্লাস এমপ্লয়মেন্টের জন্য। এখন সেখানে যখন আমি তাকাই, আমি কিন্তু দেখতে পাই যে গত 8 মাস ধরে সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট কিন্তু ড্রপ করেছে। এবার খালি সৌদি আরবেই 64% কিন্তু কম পপুলেশন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, এবং ওভারঅল 26% ড্রপ করেছে। তাহলে দেখেন, পপুলেশন বাড়ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে গেলে ম্যানুফ্যাকচারিং ছাড়া কোনো পথ নাই। এবং সরকারের জন্য কিন্তু এই সরকারও যে বাজেট টার্গেট করে আসছে, ওরা এজেন্ডার মধ্যে হলো যে আগামী 18 মাসে 1 কোটি জব ক্রিয়েট করবে। সেটা কোথার থেকে হবে? সেটা তো এই এখন যে আবার এই যে ইরান এবং আমেরিকা যে যুদ্ধ, সেখানে মিডল ইস্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমাদের 70% এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো, রেমিটেন্স ফরেন কারেন্সি হলো সেই বাইরের থেকে, এই মিডল ইস্ট কান্ট্রির থেকে 70%। এখন সেখানে কিন্তু লোক ফেরত আসা শুরু হয়ে গেছে। সো বাংলাদেশকে এখন ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া আর কোনো কিন্তু স্কোপ নাই ওর ইকোনমিক গ্রোথ করার জন্য, এবং সরকারেরও কিন্তু কোনো পথ নাই তার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা ছাড়া তাকে স্বস্তিতে যাওয়া। এবং সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু ম্যানুফ্যাকচারিং লাগবে, এবং লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং লাগবে। এখানে এখন আজকে আমরা যে এখানে বসলাম, আমরা যে এখানে বসে আমি হাফিজ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে দেখেন আমাদের লাইট ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থাটা কী। কারণ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যত অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্ট্রং হতে গেলে আমার লাইট ইঞ্জিনিয়ারিং লাগবে, কারণ সেই কিন্তু একে স্ট্রং করতে পারবে, এবং সেখানে কিন্তু বিরাট এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা সিকেডি নিয়ে, এসকেডি নিয়ে চিন্তা করি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অথচ ইটস সাচ এ বিগ ইন্ডাস্ট্রি। এবং আজকে যদি আমি খালি স্পেয়ার পার্টসগুলি বানাই, আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। ইয়েস, এই যে আজকে বলা হচ্ছে যে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করব আগামী 1.5 বছরে, ওয়ান অফ দ্য সেক্টর হতে পারে কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং, এই মেশিনারি সেক্টর। এখন সেটার জন্য কিন্তু দরকার পলিসি। এখন দেখেন আমরা আজকে কি দেখতে পাচ্ছি, গ্র্যাজুয়ালি যে আজকে যে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, তেল নাই, আমরা ঢাকা শহরে যারা আছি তারা কিন্তু খুব একটা বেশি টের পাচ্ছি না, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু 8, 10, 12 ঘন্টা করে কিন্তু ইলেকট্রিসিটি নাই। এবং আজকে আমার এসএমই যারা কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রির সাথে যারা রিলেটেড, তাদের অবস্থাটা কি? কেউ কি একবারও ভেবে দেখেছে আজকে সন্ধ্যা 7টার সময় ঢাকা শহরের সমস্ত দোকানপাট, ঢাকা শহর পুরো বাংলাদেশের দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে? কেউ কি ভেবে দেখেছে যে এটাতে এফেক্ট কী হচ্ছে? আজকে আমার কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রি যারা আছে, স্মল ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু
সে গ্রামে গঞ্জেই কিন্তু তাদের প্রোডাকশন, এবং সেই সরকারের RAB আর না হলে PDBর ইলেকট্রিক লাইন নিয়ে কিন্তু তাদেরকে চলতে হচ্ছে। ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে তাদের প্রোডাকশন কোথায় যাচ্ছে? তাদের প্রোডাকশন কস্ট যে হাই হচ্ছে, আজকে 7টার সময় যদি বন্ধ করে দিতে হয় দোকানপাট, মানুষ দোকানপাট যাই হইলো 5টা 6টার পরে, ওরা 9টা 10টার দিকে যায়। আজকে যে সেলস ড্রপ করতেছে 40%, 50%, শুনবো এসএমএর কথা ওরা কোন আরো। দিকে চলে জি, যাচ্ছে? আমরা এসএমএর কথা শুনবো আরো। আমি একটু পলিসি নিয়ে কথা বলতে চাই, যেহেতু গভর্নমেন্ট যেহেতু নতুন এসছেন, তারা 5 ইয়ার্সের একটা পলিসি করছেন, সেটি নিয়ে আমি শুনবো। তবে তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরছি ঢাকা ব্যাংক বিজনেসম্যান অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মেলার অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে যেহেতু যে কোনো বিষয়ে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা তৈরি হচ্ছে এখন, আমাদের তো অল্টারনেটিভ ওয়ে আমরা তৈরি করতে পারি, এবং সেটার জন্য আমাদের অবশ্যই পলিসি লাগবে। তো নতুন গভর্নমেন্ট আসলে তো দেখা যায় যে 100 দিন তারা একটা নির্দিষ্ট ইসের মধ্যে থাকে, তারপর থেকে তারা আস্তে আস্তে সেই কাজে ইনভলভ হওয়া শুরু করে। তা এখন তো তারা একটা সামনে বাজেট আছে, বিভিন্ন ধরনের পলিসির মধ্যে তারা যাচ্ছে, এবং 5 ইয়ার্সের একটা পলিসি প্ল্যান তারা অলরেডি চিন্তা করছে। তো এই ক্ষেত্রে আসলে যেটি বলছিলেন, এসএমই, স্মল মিডিয়াম যারা আছে এবং যারা ম্যানুফ্যাকচারার, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের যারা আছে, সবাইকে নিয়েই তো আসলে এই ব্যবসায়িক মহল নিয়ে তারা কাজ করছেন। কি ধরনের পলিসি আসা উচিত বা কি কি ইনক্লুড করা উচিত বলে আপনি মনে করছেন? আসলে সরকারের ইন্ডাস্ট্রির উপরেই ফোকাস আছে আমি যতদূর মনে করি। সরকার কিভাবে আরও লোকাল শিল্পকে ডেভেলপ করা যায় এ নিয়ে আলোচনাও শুরু হয়েছে। অলরেডি একটা কমিটিও গঠিত হয়েছে যে লোকাল শিল্প ডেভেলপ করা এবং আরও ফরেন ইনভেস্টমেন্টকে কিভাবে এনকারেজ করা যায়। এটা একদম পারুজীবী ভাই কিন্তু রিকোয়ার্ড কি জিনিস উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এটা প্রয়োজন, এবং কোথায় আমাদের ম্যাচুরিটি এসে গেছে, কোথায় এখনও ভ্যাকুয়াম আছে, কোনটা ডেভেলপ করা যায় সেটাও কিন্তু উনি বলেছেন। তো লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু সব আছে, নট অনলি অটোমোবাইল। আমার অ্যাগ্রো বলেন আর বলেন, সব কিছু, ইভেন একটা যদি ওষুধের বোতল, এটাও কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিংতে তৈরি হয়, করে একটা মেডিসিন ম্যানুফ্যাকচারারকে দেয়। এইভাবে লাইট ইঞ্জিনিয়ারিং একদম লিঙ্কড সব কিছু, যে কোনো প্রোডাক্টের সাথে, তার কাভার পর্যন্ত, যে কোনো প্রোডাক্টের কাভার সে লাইট ইঞ্জিনিয়ারিং সাপ্লাই করে। তো লাইট ইঞ্জিনিয়ারিংকে কীভাবে সামনে নিয়ে আসা যাবে এবং তাদেরকে অ্যাক্টিভ করা যাবে এবং তারা কোয়ালিটি করতে পারবে, যেটা খালি লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবে না, এটা বিশ্ববাজারে এক্সপোর্টও করা যাবে। একটু যদি আপনি ইনক্লুড করতে বলেন, যেটি আসলে পারভেজ সাহেব বলছিলেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে চাপটা থাকে ইম্পোর্ট করার ক্ষেত্রে, সেটি আসলে কিভাবে আমরা লোকালি ইয়াং জেনারেশনকে প্রমোট করে তাদেরকে আরো বেশি সাবসিডি দিয়ে কাজে নিয়ে আসতে পারি, সেটি কিন্তু আমাদেরকে আপলিফট করবে সামনে। না, এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, বিডা এর সাথে ইনভলভ হয়েছে এবং বিডা চাচ্ছে যে কিভাবে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং এবং লোকাল ম্যানুফ্যাকচারিংকে ধাপে ধাপে সামনে নিয়ে আসা যায়, এটা নিয়ে কাজ চলছে। এটার সাথে কি বিডা এবং বিসিআই জয়েন্ট কোলাবোরেশনে কি কোনো কাজ করতে পারে? কারণ অলরেডি তো শিল্পগুলো বিসিআই এর সাথে সংশ্লিষ্ট আছে, পাশাপাশি যদি আসলে আরও আমাদেরকে এখানে কোনো হাব তৈরি করে দেওয়া হয় বিসিআই এর সংশ্লিষ্টতায়, তাহলে আপনারা যারা আছেন তারা তো আরও বেশি আমরা কাজ করতে পারবো বলে কি আপনি মনে করেন? না, হ্যাঁ, ডেফিনেটলি বিসিআই তো এই সব, যেহেতু বিসিআই এর যারা মেম্বার তারা একদম ডাইরেক্টলি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত এবং ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত, দুইটা জায়গায় যত ইন্ডাস্ট্রি বিসিআই, তারা যে পরামর্শ দিতে পারবে সেটা হচ্ছে বাস্তব পরামর্শ। এই বাস্তব পরামর্শগুলো বিডা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটার উপরে আসলে নির্ভর করছে। বিডার হাতে কিন্তু বাস্তবায়নের সব কিছু তাদের হাতে নেই, এই কারণে যে নীতিমালা আবার প্রণয়ন করেন যারা, বিশেষ করে এনবিআর এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ কমার্স, তারা নীতিগুলো নিয়ে আসেন। তো আমরা এর আগের যে কয়েকটা নীতিমালার ধারাবাহিকতা নেই, এবং এই নীতিমালার যদি দীর্ঘমেয়াদী না হয় তাহলে ইনভেস্টমেন্ট আসবে না, এগুলো বিসিআই তুলে ধরতে পারছে এবং তুলে ধরছে। এই বাজেটে কিংবা সরকার কি ভাবছেন, এগুলো যখন বাজেট হবে কিংবা সরকারের ভাবনার পয়েন্টগুলো তো আমরা দিয়েছি,
বাস্তবতাটা কতটুকু আসছে, বাস্তবায়ন কতটুকু হবে, এই পলিসি দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু প্রাইভেট সেক্টরের এখন আসলে যেই সমস্যাগুলো, এক হচ্ছে আর্থিক সক্ষমতা না থাকা, লোন ডিফল্টার বেশি হয়ে যাওয়া, এবং পরবর্তীতে এখন ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো না চালানো তেল সংকটের কারণে ইলেকট্রিসিটির একটা বড় প্রবলেম। এবং আপনি যেটি বলছিলেন যে 7টার পর থেকে যারা আসলে ট্রেডার বা দোকান নিয়ে কাজ করছেন তাদের জন্য আরও একটু অস্বস্তির বিষয় হচ্ছে যে তারা তাদের ব্যবসাগুলো ঠিকমতো পরিচালনা করতে পারছে না। আর দেশের মূল ইকোনমি তো আসলে এসএমইরাই আটকে রাখছেন এবং এসএমইরাই তাই সচল করছেন। তো এই পরিকল্পনায় যদি আসলে, এখন তো একটা যুদ্ধবিরোধী চলছে এবং সামনে যদি এটি আসলে কন্টিনিউ করে বা অফও হয়ে যায়, তাহলে তেলের তো একটা অল্টারনেটিভ ওয়ে আমাদেরকে তৈরি করতে হবে এবং পাশাপাশি এই প্রবলেমগুলো থেকেও তো বের হওয়ার একটা সলিউশন আমাদের লাগবে। সেটার কি কোনো আপনারা প্রস্তুতিমূলক কোনো আলোচনা করেছেন কিনা সরকারের সাথে? আজকে আমাদের সাথে যে হাফিজ ভাই আছে, হাফিজ ভাই কিন্তু অলরেডি দেয়ার ইজ একটা প্ল্যাটফর্ম কিন্তু বিডা করেছে, যেখানে ওনারা 8 জন না, প্রাইভেট সেক্টরের যে অ্যাডভাইজারি কমিটি ইন এ সেন্স, সেখানে কিন্তু হাফিজ ভাই একজন, এবং নাসিম মঞ্জুর আছে, এরা আছে সবাই। সো তারা দে আর অল কানেক্টেড, কিন্তু ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য বিজনেস এবং সব ম্যানুফ্যাকচারিং সেক্টরই কিন্তু। সো সরকার কিন্তু সেই জিনিসগুলি খুব কেয়ারফুলি এবং খুব সিনসিয়ারলি তারা সেটা নেওয়ার চেষ্টা করছে। দেখেন আমাদের সমস্যা কি কি, আজকে আপনি একটু আগে যে আপনি বললেন যে দোকান প্রায় 7টার সময় বন্ধ হয়ে যাচ্ছে, এটাতে তো অনেকে ইয়া হচ্ছে, ওর সাথে কিন্তু রিলেটেড যে ম্যানুফ্যাকচারিং করছে, আজকে আমার কটেজ মাইক্রো, ওর এ যদি বিক্রি না করতে পারে ও কিন্তু টাকা পাচ্ছে না, ও কিন্তু আমরা মরে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এভাবে কিন্তু দেখা যাচ্ছে 55% কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রি কিন্তু গত 3-4 বছরে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তা এখন আমাদের সরকারের যেই দায়িত্ব সেটা হলো যে এদেরকে সক্ষমতা বৃদ্ধি করা। সক্ষমতা বৃদ্ধি করতে কোন কোন জায়গাগুলো অ্যাটেনশন দিতে হবে, যেটা আমরা সবাই কিন্তু জানি মোটামুটি। যেমন নাম্বার 1, যে আমরা মোটা দাগে যদি বলি যে অ্যাক্সেস অফ ফান্ড প্লাস কস্ট অফ ডুইং বিজনেস, এটাকে কমাতে হবে। কস্ট অফ ডুইং বিজনেস কমাতে গেলে ইন্টারেস্ট রেটকে কমাতে হবে, কারণ ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গেছে। এবং কেউ কিন্তু ইন্টারেস্ট রেট না টু লিসেন, ডিফল্টার হইলো না কি হইলো, ক্লাসিফাইড হলো কি না, এই জন্য ব্যাংক ইন্টারেস্ট রেট হাই করবে, এটা কিন্তু এটা কিন্তু যে ইনভেস্ট করতে চায় সেটা শুনতে রাজি না। সে চায় পরিচালনার ডকুমেন্টেশনও তো অনেক বেশি। সে চায় যে তার ইন্টারেস্ট রেটটা কম হোক, সে তার কস্টে আসতে চায়, সে চায় তার এনার্জি একটা রিজনেবল প্রাইসে আসুক, সে চায় যে তার ইনকাম ট্যাক্স অর সে যে ইম্পোর্ট করতেছে সেগুলি তার কস্টটা একটু কম্পিটিটিভ হোক। তারা চায় ইন্ডাস্ট্রি করতে, তারা চায় যে ট্রান্সপোর্টেশন লজিস্টিক কস্ট এগুলি যাতে কমে আসে। ওরা চায় আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি এবং লং টার্ম একটা পলিসি, এবং তারা দেখতে চায় যে গভর্নমেন্ট পলিসিটা পরিষ্কার, যেখানে ফিসকাল সাপোর্ট দরকার আছে, যদি গভর্নমেন্ট এখানে না পারে তাহলে ফিসকাল সাপোর্ট দেয়, এই জায়গাগুলি চায়। গভর্নমেন্টের এই ধরনের জিনিসগুলি টুকটাক করে যদি বাইর করে, তখন দেখা যাবে যে ইজিলি ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ করা যায়। এখন এগুলি এগুলি কিন্তু পলিসি মেকাররা যারা ব্যবসার সাথে জড়িত তাদের সাথে বসে কিন্তু আলাপ করে এবং তাদেরকে কনফিডেন্সে নিলেই কিন্তু এটা সম্ভব হবে। সেটি তো আপনারা 8 জন মিলে যে কমিটিটা তৈরি করা হলো, সেখানে তো আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেকগুলো পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো কি সেখানে ইনক্লুড ছিল? আর আমরা তো একেবারে শেষ দিকে, আলোচনার অনেক কিছু থাকলেও আমাদেরকে শেষ করে দিতে হচ্ছে। সেখানে আর কি কি আসলে যদি সরকার সংযোগ করে আপনাদের জন্য, তাহলে সেটি আপনাদের জন্য ব্যবসা পরিচালনা আরো সহজ হবে, যেটি তো অনেকগুলো বলে দিলেন। পাশাপাশি আপনার দিক থেকে ডেফিনেটলি ওখানে ইন এ লেংথ আলোচনা হয়েছে এবং পয়েন্ট বাই পয়েন্ট অনেক পয়েন্ট উঠে এসছে। যেটা লজিস্টিক্সের কথা বললেন পারভেজ ভাই, এটা নিয়েও যথেষ্ট ওখানে আলোচনা হয়েছে এবং আলোচনাটা এই পর্যায়ে গেছে যে 24 ঘন্টা পোর্ট এবং তার অপারেশন খোলা থাকবে, থাকার ব্যবস্থা করা যায় কি না, এর সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে এনবিআর, ব্যাংক, তো সব আলোচনা হয়েছে। তাহলে এই যে লজিস্টিক্স কমে আসা, আমরা কেন রিভারটাকে এখনও ইউজ করছি না কন্টেনার ক্যারি করার জন্য, কেন আমরা রোডের উপর ডিপেন্ডেন্ট, এরকম অনেক এই মেসেজগুলো আদান প্রদান শুরু হয়েছে।
তো এই মেসেজের আদান প্রদানের পরে সিদ্ধান্তটা কোন পর্যায়ে যাচ্ছে সেটাই কিন্তু এখন দেখার জিনিস। সিদ্ধান্ত যদি আসলে ইন্ডাস্ট্রির ফেভারে আসে তাহলে ইনভেস্টমেন্টের অভাব হবে না। বিদেশি ইনভেস্টর যারা, তারাও বগুড়ায় গিয়েছিল যে সব কিছু জানতে শুনতে, কোথায় কি অবস্থা, কি আমরা ইনভেস্ট করতে যে আসবো, আমরা কি পাবো, পেতে যাচ্ছি। আমরাও আশা করছি, যেহেতু আসলে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই এসএমইর উপর নির্ভরশীল এবং এসএমইরা যদি টিকে থাকে তাহলে অর্থনীতি অনেকটাই ভাইব্রেন্ট থাকতে পারবে। তো যেহেতু আপনাদের সাথে একটা ভাইব্রেন্ট আলোচনা হয়েছে, আপনারা যারা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আছেন তাদেরকে নিয়ে এই কমিটি করা হয়েছে এবং ব্যবসায়ীদের যে পক্ষ থেকে যে মতামতগুলো যাচ্ছে, যেহেতু একটা নতুন সরকার আসছে, তাদের একটা প্ল্যান আছে। আমার মনে হয় যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সেই পরিকল্পনা মাফিক যদি তারা আগায় এবং সেই লাইট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিংকে যদি বিশেষ গুরুত্ব এবং সহায়তা দেয়, আগামী খালি লাইট ইঞ্জিনিয়ারিং না, বাংলাদেশে তো অনেক অপরচুনিটি। বাংলাদেশে ব্লু ইকোনমি রয়ে গেছে, হালাল গুডস রয়ে গেছে, সেমিকন্ডাক্টর রয়ে গেছে, অপরচুনিটি ইজ হিউজ। কোশ্চেনটা হলো যে গভর্নমেন্ট সরকারকে পলিসিগুলা ওইভাবে নিতে হবে। আজকে স্কিলড, ইভেন আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করি সেখানেও কিন্তু অনেক রকম এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়। আজকে সেটা যে করার জন্য ইন্ডাস্ট্রির সাথে তাকে কানেক্টিভিটি করতে হবে, এই যে পলিসিগুলি, এগুলি কিন্তু সরকারকে নিতে হবে। এবং যদি আমরা এক্সপোর্ট করি সেটাও তো আমাদের একটা, অফকোর্স আমরা আশা করছি যে যেহেতু নতুন একটা সময় পার করছে, হয়তো সামনের পরিকল্পনা আরো অনেক ভালো আসবে এবং সেটি ব্যবসায়ী বান্ধব আসবে এবং ম্যানুফ্যাকচারিং খাতকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।